তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। তোমাদের সকলকে শুভ সকাল জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি PH 1205 এ। তুমি জানো অ্যাজ ইউজুয়াল এখানে আমার পার্টিকুলার্স গুলো দেয়া আছে, এন্ড তোমাদের যদি কোনো কমিউনিকেশনের দরকার পড়ে ইউ ক্যান ইউজ দিস। তোমরা জানো আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেজন্য আমি এই পেজটা সবসময় রাখি। তোমরা এটা ফলো করার চেষ্টা করবা এই প্রত্যাশা রাখি। তোমরা জানো যে আজকে আমরা এই সিমালটেনিটি দিয়ে শুরু করব। তো তোমরা ইতোমধ্যে দেখেছো যে আমাদের লেন্থ কন্ট্রাক্ট করে, টাইম ডাইলেট করে, এবং আমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টের সাথে তার মানে চিরায়ত যে ধারণা তার সাথে এই রিলেটিভিটির একটা তফাৎ তোমরা যে পরিলক্ষিত হচ্ছে সেটা অবজার্ভ করেছো, বিকজ অল মোশনস আর রিলেটিভ। তো এই অল মোশনসই শুধু রিলেটিভ নয়, আমরা এখন দেখছি যে এটার সাথে জড়িত অন্যান্য কিছু রিলেটিভ। যেমন আমাদের এই সময় সম্পর্কে যেই ধারণা ছিল সেই ধারণা থেকেও আমাদেরকে ডেভিয়েট করতে হয়েছে। তোমরা দেখেছো যে যেমনটা নাকি আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে কি করি, যদি নাকি একটা লেন্থ আমরা মেজার করতে চাই তাহলে আমাদের একটা মিটারিস্টিক বা একটা ইয়ার্ডিস্টিক ইজ ওয়েল এনাফ টু মেজার এ লেন্থ। হাউভার যদি নাকি আমরা রিলেটিভিটিতে লেন্থ মেজার করতে চাই তাহলে আমরা সেখানে দেখব যে শুধু মিটারিস্টিকই সবসময় যথেষ্ট নয়, তার সাথে একটা ক্লক প্রয়োজন পড়ে। একইভাবে তোমরা জানো যে আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে যখন নাকি সময় মেজার করতে চাই তখন আমাদের একটা ঘড়ি দরকার পড়ে, and that's well enough to measure time. বাট while talking about relativity তখন দেখা যাচ্ছে যে শুধু একটা ঘড়ি সবসময় যথেষ্ট নয়, সেখানে একটা ইয়ার্ডিস্টিক বা একটা মিটারিস্টিকও দরকার। তো ধরো যে আমাদের এমন একটা ইভেন্ট আমরা পর্যবেক্ষণ করতে চাই, সে ধরো এ পেয়ার অফ ফ্লেগ, যে আমরা দুজনের হাতে দুটো লাইটার আছে এবং আমরা আলো জ্বালাচ্ছি। তো দুজনের হাতে মানে দে আর অ্যাট ডিফারেন্ট ডিস্টেন্স। তো ধরো যে দে আর সামহার ইন এস ফ্রেম। তো আমরা অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে এস প্রাইম ফ্রেম যেটা নাকি পজিটিভ এক্স ডিরেকশনে ভি ভেলোসিটিতে মশান আছে, এরকম যদি একটা ফ্রেমে অন্য কেউ থাকে তো এটা তার কাছে কেমন প্রতীয়মান হবে, বা কেউ যদি স্পেসশিপে থাকে ট্রাভেলিং উইথ ভেলোসিটি ভি উইথ রেসপেক্ট টু ইউ ইন দি পজিটিভ এক্স ডিরেকশন ফর ইনস্ট্যান্স, তাহলে যদি মনে করো যে এই যে ইভেন্টটা যেটা কোনো একটা সার্টেন টাইমসে ধরো টি নটে এটা স্টার্ট করেছে এট ডিফারেন্ট টু প্লেসেস, সে ধরো x1 and x2, তো এই স্পেসিফিকে যিনি থাকবেন তার কাছে এই টাইমটা কিভাবে অ্যাপিয়ার করবে। তো তোমরা অলরেডি জানো যে আমরা এই কিভাবে কনভার্ট করতে পারি একটা কোঅর্ডিনেট থেকে আরেকটা কোঅর্ডিনেটে, আমাদের এই টাইম কোঅর্ডিনেটকে কিভাবে শিফট করতে পারি, ইউ অলরেডি নো দ্যাট। তো যদি নাকি আমরা এই যে যেখানে x1 এ আমাদের ফ্লেটটা ওয়েন্ট অফ হয়েছিল সেইখানে যদি আমরা এখন দেখি যে যেখানে এস ফ্রেমের অবজারভার দেখেছিল টাইমটা টি নট, তখন এস প্রাইম ফ্রেমের অপর একজন অবজারভার দেখছেন t1 প্রাইম, and that will give you equal to t naught minus v x1 by c square over square root of 1 minus v square by c square. তো যদি নাকি এই একই ইভেন্টকে মানে অবশ্যই একই নয় পেয়ার অফ ইভেন্ট, বাট দুজন অবজারভারের কাছে যেটা ঘটেছে সেটা ওই ফ্রেম থেকে মনে হয়েছে যে দে আর সিমালটেনিয়াস, দে অকার এট দি সেম হোয়াইল, বাট যদি আমরা ডিফারেন্ট কোঅর্ডিনেট থেকে দেখি তাহলে সেখান থেকে আমরা দেখছি কি যে এই x2 তে যেটা টি নটে অ্যাপিয়ার করেছে সেই টাইমটা এখন আমাদের কাছে মনে হচ্ছে কি t2 প্রাইম ইকুয়াল টু t নট মাইনাস vx2 বাই c স্কয়ার ওভার স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এখন দেখো যে আমি যদি এই দুটোর মধ্যে টাইম ডিফারেন্স কনসিডার করি তাহলে আমরা বলতে পারি যে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম, and that will give you কি v into x1 minus x2 by c square square root of 1 minus v square by c square। তো এইখানে দেখো এই x1 আর x2 এর ডিফারেন্স এইটা দ্যাট ইজ নট জিরো, আর তাই যদি হয় তার মানে কি
এইখানে এইখানে একটা পজিটিভ কোয়ান্টিটি থাকছে। আইদার ওয়ে হোয়াট এভার ইউ কল, আমরা যেহেতু টাইম নেগেটিভ সম্পর্কে আমরা কিছু বলিনি, কাজে উই আর নট টকিং এনি নেগেটিভ টাইম। তো তার মানে কি যে এই যেই জিনিসটা, যেই ঘটনা দুটো মনে হয়েছিল সিমালটেনিয়াস, কোনো একটা ফ্রেম অফ রেফারেন্সে, অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সে যদি নাকি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আমরা কনসিডার করি, তাহলে সেখানে আমরা দেখছি যে সেখানে একটা কি টাইম ডিফারেন্স তৈরি হচ্ছে, তার মানে দে আর নট সিমালটেনিয়াস। এখন কথা হলো যে হু ইজ রাইট, কোন অবজারভার রাইট? যিনি এসে আছেন তিনি রাইট, নাকি যিনি এস প্রাইমে আছেন উনি রাইট? Certainly you know that's meaningless, because যে তুমি যেটা দেখছো ওটা তোমার কাছে ওটাই, আর অন্য যে যিনি দেখছেন ওটা তার কাছে সেটা। তো এখন তোমরা বুঝতে পারছো যে এই সিমালটেনিটি এটাও একটা রিলেটিভ কনসেপ্ট। তার মানে কি এইটা কোনো অ্যাবসলিউট বিষয় না, এটাও একটা রিলেটিভ কনসেপ্ট। আর তাই যদি নাকি হয় তাহলে এই ফিজিক্যাল থিওরিতে যেখানে নাকি তোমার সিমালটেনিটির দরকার পড়বে, তার মানে কি এই মানে ডিফারেন্ট লোকেশনে যদি কোনো ইভেন্ট ঘটে, তাহলে এই এই সব জায়গাগুলোকে তোমাকে বাদ দিতে হবে। ইউ নিড টু অ্যাভয়েড ইট। এখন কথা হলো যে তাহলে হোয়াট অ্যাবাউট কনজারভেশন অফ এনার্জি? তো তোমরা জানো যে এই এনার্জি কনজার্ভ করবে, এটা এটা আমরা জানি। তার মানে যে টোটাল এনার্জি ইজ ফিক্সড, ইন আদার ওয়ার্ডস। তো যদিও টোটাল এনার্জি ফিক্সড, তো এইখানে কিন্তু এই কনজারভেশন এনার্জি কিন্তু এই কথা বলে না যে কোথাও যদি কিছু এনার্জি মিসিং হয় সেই এনার্জিটা অন্য কোথাও গিয়ে অ্যাপিয়ার করতে পারে। যদি আমরা জানি না যে হাউ টু ট্রান্সপোর্ট ইট, বা কিভাবে এটা হবে, বা যদি জানিও মানে দিস ইজ পসিবল। তো তাই যদি নাকি হয়, তাহলে এরকম যদি কোনো ঘটনা ঘটে যে কোনো একটা আইসোলেটেড সিস্টেমে আমার কাছে যদি মনে হয় যে এইখানে আমার এনার্জি মিসিং হচ্ছে, তাহলে ইউ ক্যান কনসিডার যে এইখানে এই এনার্জিটা আবার কোথাও প্রডিউসড হয়েছে, যদিও সেখানে অ্যাকচুয়াল ট্রান্সপোর্ট অফ এনার্জি ডিডন্ট টেক প্লেস। তো এই এইটা এইটা অন্যভাবে বলতে গেলে এই যে কনজারভেশন অফ এনার্জি, এটা একটা আইসোলেটেড সিস্টেম বা একটা ইউনিভার্সাল সিস্টেমে কনসিডার না করে ইফ ইউ কনসিডার লোকালি, তার মানে কি যদি এনার্জি কোথাও তোমার হারিয়ে যায়, তাহলে কোথাও আবার এটা উদীয়মান হবে। সো এই এটা যদি তুমি কনসিডার করো, তাহলে এইটা একটা মাচ বেটার স্টেটমেন্ট বা মাচ স্ট্রঙ্গার স্টেটমেন্ট। এখন আমরা আসি স্পেস টাইমে। তো অলরেডি তোমরা স্পেস ট্রান্সফরমেশন দেখেছো, টাইমের ট্রান্সফরমেশন দেখেছো। তো এই কিভাবে এরা ট্রান্সফর্ম করে অ্যাজ পার লরেন্স ট্রান্সফরমেশন, তোমরা অলরেডি সেটা জানো। তো এখন কথা হলো যে যে কথাটা আমরা বলছিলাম যে যদি নাকি তুমি একটা লেন্থ মেজার করতে চাও, তাহলে কি দেখছো যে একটা লেন্থ মেজার করতে গেলে কখনো হয়তো বা একটা ইয়ারস্টিক ইজ ওয়েল এনাফ, আবার কখনো দেখা যাচ্ছে যে না, একটা ইয়ারস্টিক ইজ নট ওয়েল এনাফ, ইউ নিড এ ক্লক। তার মানে হলো যে আমাদের এই টাইম এবং স্পেস এটা ইন্ট্রিকেটলি রিলেটেড, এটা একটা থেকে আর একটাকে আমরা আইসোলেট করতে পারি না। তো যেহেতু এরা ইন্টিগ্রেটলি রিলেটেড, তো এইটা আমরা বিভিন্ন প্রবলেমের সলিউশনের জন্য এবং টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট ফেনোমেনা, আমাদের আরেকটা ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ইজ, আমরা জানো যে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট ব্যবহার করি টু ভিজুয়ালাইজ সামথিং। ফর ইনস্ট্যান্স কোনো একটা বস্তুকে যদি আমরা দেখতে চাই, তাহলে উই ইউজ কার্টেসিয়ান কোঅর্ডিনেট, এবং তোমরা জানো যে সেখানে আমাদের এই এক্স ওয়াই জেড তিনটা কোঅর্ডিনেট থাকে। হাউভার আমরা এই যে স্পেস টাইমে এখানে যদি আমরা এর সাথে আরেকটা কোঅর্ডিনেট অ্যাড করি আইসিটি, তো তোমরা জানো যে তাহলে কি একটা 4 ডাইমেনশনাল কন্টিনাম তৈরি হলো। তো তোমরা জানো যে 4 ডাইমেনশনাল কোনো কিছু তো আমরা ভিজুয়ালি রিপ্রোডিউস করতে পারি না, বা উই ক্যান নট শো ইউ। হাউভার আমরা ম্যাথমেটিক্যালি এটা খুব সহজে ডিল করতে পারি, নাথিং রং উইথ দ্যাট। তো কথা হলো যে আমরা আইসিটি কেন চুজ করলাম।
তোমরা দেখো যে যদি নাকি আমরা আইসিটি চুজ করি তাহলে সে ধরো আমরা এস স্কোয়ার ইকুয়াল টু যদি বলি আমরা এস কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আইসিটি কে স্কোয়ার করলে কি হয়, একটা নেগেটিভ সাইন আছে, এন্ড দেন সিটি হোল স্কোয়ার। তো তোমরা জানো যে এইটা ইনভ্যারিয়েন্ট থাকে যদি নাকি তুমি অন্য কোনো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সও কনসিডার করো বা এ নাম্বার অফ ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। স্যার একটু আরেকবার বলুন স্যার, আইসিটি কেন ইউজ করি? হ্যাঁ, আই উইল রিপিট দি থিং। তার আগে কথাগুলো আমরা শেষ করি। সেটা হলো যে তার মানে হলো যে যদি নাকি আমরা এস ফ্রেমে দেখি কোঅর্ডিনেট সিস্টেম গুলো, সে ধরো এক্স ওয়াই জেড এন্ড টি, এবং এস প্রাইম ফ্রেমে যদি আমরা তাদেরকে কনসিডার করি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম, তাহলে তোমরা দেখবা যে এই এস স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সিটি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস টি প্রাইম হোল স্কোয়ার। এইটা ইনভ্যারিয়েন্ট আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন। যেমনটা নাকি তোমরা জানো যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যদি আমরা বলি, এখানে আমরা দুটো 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেখিয়েছি। তো সে ধরো এই প্রথমটা আমরা যদি এস বলি এবং এটাকে যদি আমরা এস প্রাইম বলি, যদিও তোমরা এটা ডু নট মিক্স ইট আপ উইথ দি প্রিভিয়াস ওয়ান, আর তোমরা যে কোনো আলাদা ফ্রেম মনে করো এক্স ওয়াই জেড সিভি হোয়াট এভার ইট মেবি, ইউ ক্যান কল ইট, নাথিং রং উইথ দ্যাট। তো তোমরা জানো যে এই কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা জিনিস ফিক্সড, সেটা কি তোমরা জানো যে লেন্থ। সে ধরো যে আমি যদি আমার হাইট মেজার করি, বা তুমি যদি অন্য কোনো কিছু মেজার করো, যার লেন্থ মেজার করো, তাহলে ইউ উইল ফাইন্ড দ্য সেম লেন্থ হোয়ার এভার ইউ আর। তুমি এই কোঅর্ডিনেটটাই থাকো আর এই কোঅর্ডিনেটটাই থাকো, দেখো যে এটার সাথে কিন্তু এটা রোটেটেড কোঅর্ডিনেট। হাউএভার এই এসটা যদি আমার কোনো একটা অবজেক্টের লেন্থ হয়, তাহলে সেই অবজেক্টের লেন্থ কিন্তু এই কোঅর্ডিনেট সিস্টেমেও থাকবে। তার মানে সেই এস স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই লেন্থটাকে আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমে বলবো কি এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার। তাহলে এখানে আমরা কি দেখছি, এখানে দেখছি আমাদের এই লেন্থটা হলো ইনভ্যারিয়েন্ট। তো সেই জিনিসটাই আমরা বলার চেষ্টা করলাম যে যদি নাকি আমরা এই যে এক্স ওয়াই জেড এন্ড আইসিটি আমরা কনসিডার করি, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সিটি হোল স্কোয়ার এই 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 জিনিসটা ইনভ্যারিয়েন্ট থাকবে আন্ডার কি রোটেশন অফ দি কোঅর্ডিনেট অর ট্রান্সফরমেশন অফ দি কোঅর্ডিনেট। অফকোর্স তোমাদের কনসিডার করতে হবে এই ট্রান্সফরমেশনটা কি হতে হবে, এই লরেন্স ট্রান্সফরমেশন হতে হবে। ইন আদার ওয়ার্ডস কোঅর্ডিনেট ফ্রেম গুলো কি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সেস হতে হবে। তো তোমরা যেমনটা প্রশ্ন করছিলা যে স্যার এই আইসিটি কেন ধরলাম, আইসিটি ধরার সুবিধাটা হলো, প্রথম কথা হলো সিটি কি এটা, এটা হলো লেন্থ, তাই না? সিটি লেন্থ না, বিকজ সি হলো স্পিড অফ লাইট। সে ধরো তুমি যদি এমকেস ইউনিট কনসিডার করো তাহলে কি মিটার পার সেকেন্ড, ঠিক কি সেকেন্ড, তাহলে সেকেন্ড ক্যান্সেল আউট করে তাহলে মিটার থাকে, রাইট? তার মানে হলো এক্স ওয়াই জেড যেমন লেন্থের ইউনিটে, এই সিটিও লেন্থের ইউনিটে, সেটা একটা ওয়ে। আরেকটা জিনিস হলো যে যদি আমরা আইসিটি কনসিডার করি, তাহলে আইসিটি কনসিডার করলে আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সিটি হোল স্কোয়ার, এটাকে আমরা ইনভ্যারিয়েন্ট পাই, সে কারণে আমরা আইসিটি কনসিডার করেছি। এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন ছিল তোমাদের সিমালটেনিটি এন্ড দেন স্পেস টাইমের ব্যাপারে? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে এই যে আমরা যে 4 ডাইমেনশনাল কোঅর্ডিনেট আমরা কনসিডার করলাম স্পেস টাইমে, তো এইরকম আরো তুমি কনসিডার করতে পারো যেখানে নাকি আমরা সে ধরো লিনিয়ার মোমেন্টামকে যদি আমরা এক্স ডিরেকশনে বলি তাহলে কি পি এক্স পি ওয়াই পি জেড বলি, রাইট? যদি আমরা কি প্রাইমে বলি, আমি এইখানে সরি এইখানে আমাদের এই যে প্রাইম গুলো দেওয়া হয়নি, তোমাদের বুঝতে হয়তো বা। তো যেমনটা নাকি তোমরা দেখছো যে যদি নাকি আমরা
তোমরা কি এখনো শেয়ার পাচ্ছ নাকি ফাইলটা দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এই যে লিনিয়ার মোমেন্টাম পিএক্স পিওয়াই পিজেড বলি, তাহলে যার করেসপন্ডিং তোমার লিনিয়ার মোমেন্টাম ইন এস প্রাইম ফ্রেমে পিএক্স প্রাইম পিওয়াই প্রাইম পিজেড প্রাইম, যদি নাকি আমরা বলি এদেরকেও আমরা এই 4 ভেক্টরে কনসিডার করতে পারি, সেটা হলো যদি নাকি i/c আরেকটা কোঅর্ডিনেট আমরা কনসিডার করি। তো তোমরা জানো যে এই e/c কি, সেটা মোমেন্টাম। যদি এখন না বুঝো আমরা পরবর্তীতে তোমাদেরকে দেখিয়ে দিব। তো তাহলে এই যে i/c যদি আমরা কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে দেখবা যে এই px স্কয়ার প্লাস py স্কয়ার প্লাস pz স্কয়ার মাইনাস e/c হোল স্কয়ার, এটা ইনভ্যারিয়েন্ট হবে যদি নাকি লরেন্স ট্রান্সফরমেশনে তোমরা ট্রান্সফর্ম করো। তো এইরকম তোমরা এই যে ইলেকট্রোডাইনামিক্সেও দেখতে পারো, বিকজ যখন নাকি আমরা এই উই কনসিডার রিলেটিভিটি, তোমরা জানো যে কোনো একটা ফ্রেমে যদি আমরা পিওর ইলেকট্রিক ফিল্ড দেখি ডিউ টু এ চার্জ কিউ ফর ইনস্ট্যান্স, সেটাই আমরা যখন মুভিং ফ্রেম থেকে দেখবো তখন কি দেখবো, তখন ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড দেখবো, বিকজ তখন দ্যাট চার্জ ইজ ইন মোশন, এবং কোনো চার্জ যদি মোশনে থাকে তাহলে কি হয়, ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশন হয়। এবং তোমরা জানো যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনের ফলে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড হয়। এন্ড লাইকওয়াইজ যদি ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করে তাহলে কি হয়, ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়। তার মানে যেটা তোমাদের কাছে কোনো একটা ফ্রেমে হয়তো মনে হতে পারে যে ইট লুকস লাইক যে এটা পিওরলি ইলেকট্রিক্যাল ফেনোমেনা, সেটাই তুমি অন্য একটা দেখবা যে না, সেখানে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফেনোমেনা ইন্ট্রিকেটলি রিলেটেড। যদিও এইগুলোর প্রকাশের জন্য তোমাদের আরেকটু কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল টুলসে ধরো টেন্সর লাগবে, কাজে আমরা উই আর নট গোয়িং টু গো ওভার দেয়ার। এখন আমরা আসি ভেলোসিটি অ্যাডিশনে। তো তোমরা জানো যে এই উই টক অ্যাবাউট কমন সেন্স, রাইট? অবশ্যই আমরা এখানে উই আর টকিং অ্যাবাউট ডিফারেন্ট কাইন্ড অফ কমন সেন্স। তোমরা জানো যে এই স্পেশাল রিলেটিভিটির পস্টুলেটের মধ্যে সেকেন্ড পস্টুলেটটা কি বলছে? সেকেন্ড পস্টুলেট বলছে যে লাইটের স্পিড ইন ফ্রি স্পেস হোয়াট সেম থাকবে টু অল অবজারভার্স রিগার্ডলেস অফ দেয়ার স্টেট অফ মোশন। এখন কথা হলো যে ধরো যে ইউ আর স্ট্যান্ডিং বিসাইড দি রোড, আর তার পাশ দিয়ে তোমার এক বন্ধু খোলা কারে চড়ে যাচ্ছে। তো যাওয়ার সময় তিনি যদি এই একটা টেনিস বল সামনের দিকে থ্রো করে, সে ধরো সে ধরো 30 মিটার পার সেকেন্ড বেগে, যেখানে কারটা মুভ করছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে তোমার কাছে কি মনে হবে ওই বলটার স্পিড কত? 40 মিটার পার সেকেন্ড। তোমার কাছে মনে হবে এই দুটো যোগফল, তার না 10 মিটার এন্ড 30 মিটার যোগ করলে 40 মিটার পার সেকেন্ড হয়। তো তার মানে উই আর টকিং অ্যাবাউট গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, রাইট? উই আর টকিং অ্যাবাউট দি কমন সেন্স হিয়ার অ্যাজ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। আচ্ছা, ইন প্লেস অফ টেনিস বল যদি নাকি ওই বন্ধু আলো জ্বালে, তাহলে আলো তো তার মানে ইট ইজ সেট ফর্থ ফর মোশন, রাইট? তাই যদি হয় তাহলে এই যে আলো মোশনে আছে, এখন ওই বন্ধুর কাছে আলোর স্পিড কত হবে? সি, রাইট? এবার তোমার কাছে আলোর স্পিড কত হবে যদি নাকি ওই কারের ভেলোসিটি ভি হয়? আরেকবার একটু বলবেন স্যার, শোনা যায়নি স্যার। আচ্ছা, আমি বলছিলাম যে তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, এর আগের বারে আমরা কি করলাম, টেনিস বল ছুড়ে দেখলাম যে আমাদের কাছে স্পিডটা কত মনে হয়। তো যদি গাড়ির স্পিড 10 মিটার পার সেকেন্ড হয় আর টেনিস বল যদি ফরওয়ার্ড ডিরেকশনে 30 মিটার পার সেকেন্ড থ্রো করা হয়, তাহলে এটা তোমাদের কাছে মনে হলো যে দ্যাট বল ইজ থ্রোয়িং অ্যাজ 40 মিটার পার সেকেন্ড উইথ রেসপেক্ট টু ইউ, রাইট? এখন কথা হলো যে এই কারটা মনে করো যে তোমার বন্ধু এবার হেডলাইট জ্বালালো, অথবা একটা টর্চ জ্বালালো, অথবা একটা লাইটার জ্বালালো। তো তাহলে এবার এই যে হেডলাইট জ্বালালে বা হোয়াট এভার ইট মে বি, আলো জ্বালালে
তাহলে এইবার তো আলো ইজ ইন মোশন, তাই না? লাইট ইজ ইন মোশন। তো লাইট যখন ইন মোশন তখন লাইটের ভেলোসিটি কত? গাড়ির তিনি কারে বসে আছে? ওই সেন্স ব্যবহার করলে তো স্যার C+10 হয়, কিন্তু স্যার সেটা তো পসিবল। হ্যাঁ, উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্যাট। তাহলে লাইটের স্পিড হলো সি টু হুম, যিনি কারে বসে আছে। আচ্ছা, বিসাইড দি রোড যদি নাকি কারের ভেলোসিটি 10 অথবা ভি হোয়াট এভার ইট মে বি তুমি কনসিডার করো, তাহলে তাহলে তোমার কাছে এটা মনে হওয়ার কথা না যে তাহলে এই লাইটের ভেলোসিটি হবে C+v অথবা C+10 মিটার পার সেকেন্ড, তাই তো? স্যার এটা হচ্ছে বাইরে থাকা কারোর সাপেক্ষে যখন হ্যাঁ, লাইট, রাইট। তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছো, জি স্যার 10 হবে প্লাস। ইট অ্যাপিয়ার্স যে আমাদের এই যে কমন সেন্স, যেটাকে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলছি, ফর ইনস্ট্যান্স হিয়ার, ডু নট মিসলিড দি ওয়ার্ড। আমরা যা মিন করছি সেটাই, সেটা হলো যে আমরা উই আর টকিং অ্যাবাউট দ্য গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বিকজ আমরা জানি যে এই ক্লাসিক্যাল ফিজিক্সে ইট হ্যাজ বিন টেস্টেড অ্যান্ড ভেরিফাইড দিস ইজ ট্রু, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো সেখানে যখন আমরা টেনিস বল থ্রো করলাম তখন আমাদের কাছে মনে হলো 40 মিটার পার সেকেন্ড। তাহলে যদি আমরা আলো থ্রো করি তাহলে ইট শুড অ্যাপিয়ার অ্যাজ C+v, রাইট? তার মানে C+v মানে কি? C+v মানে দ্যাট ইজ গোয়িং টু এক্সিড দি স্পিড অফ লাইট। কিন্তু যদি নাকি আমার এই লাইটের স্পিডকে এক্সিড করে, এবার তো আমাদের অবজারভেশন আর এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন ইজ নট দি সেম। কারণ হলো যে experimentally already verified the lighter speed is same. তার মানে হলো যে we need a different transformation system. আমাদের এই যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন is not well suited here. তার মানে কি আমাদের we need a different transformation system. তো তাই যদি নাকি হয় তো আমরা আবারও দুটো কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করছি। তোমাদের কারোর মাইক্রোফোন অন আছে, তোমরা একটু অফ করে নাও। তো তাহলে আমরা যেহেতু দেখলাম যে এইখানে আমাদের এই সেকেন্ড পস্টুলেট যেহেতু ভায়োলেট করছে, যেটা আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে দেখলাম, তাহলে আমাদের এই ভেলোসিটি ট্রান্সফরমেশনের জন্য আবার কি আমাদের এই লরেন্স ট্রান্সফরমেশনের শরণাপন্ন হতে হবে। এবং অ্যাজ ইউজুয়াল আমরা আগের মতো কনসিডার করছি যে দুটো কোঅর্ডিনেট সিস্টেম আমাদের আছে, S and S prime, এবং S prime is moving in the positive x direction with velocity v. তো তাই যদি নাকি হয় তাহলে আমরা s ফ্রেমে যদি ভেলোসিটি কম্পোনেন্ট গুলো কনসিডার করি vx vy vz in the x y and z direction, তাহলে vx কে কি লিখতে পারি আমরা? vx কে কি লিখতে পারি আমরা? vx equal to তোমরা জানো যে x ডিরেকশনে যেহেতু we are talking about the velocity, তাহলে আমাদের x কোঅর্ডিনেটের কি needed to be changed with time, তাই তো? তাহলে আমাদের s কোঅর্ডিনেটে আমরা জানি যে x ডিরেকশনে কোঅর্ডিনেট হলো x আর টাইম হলো t, তাহলে dx dt that will give you the x component of your velocity. What about y component velocity? তাহলে সেখানে d dt y, and likewise যদি আমরা z component velocity বলি তাহলে d dt z হবে আমাদের z component of your velocity. তো আমরা যেই কোঅর্ডিনেটের কথা বলছিলাম সেই স্কেচিংটা এখানে দেখানো আছে। এন্ড দেন আমরা যদি কনসিডার করি যে s প্রাইমে আমরা এই ভেলোসিটি কম্পোনেন্ট গুলো জানতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? তাহলে এইখানে আমাদের এই x এর জায়গায় x প্রাইম এবং t এর জায়গায় t প্রাইম আমাদের প্রয়োজন পড়বে যদি নাকি আমরা এই s প্রাইম ফ্রেমে x কম্পোনেন্ট অফ ভেলোসিটি জানতে চাই। তার মানে হলো এখানে dd t প্রাইম x প্রাইম হবে আমাদের x কম্পোনেন্ট ভেলোসিটি, y কম্পোনেন্ট ভেলোসিটি কি হবে? dy prime dt prime, and z ডিরেকশনে আমাদের ভেলোসিটি হবে dz prime dt prime বা dt prime z prime। তাহলে এখন কথা হলো যে এই যে আমাদের ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো, এই পরের গুলো, এগুলোকে আমরা বলি যে ইনভার্স ভেলোসিটি ট্রান্সফরমেশন, উই উইল সি দ্যাট। তো এখন আমরা আসি, তোমরা অলরেডি জানো যে আমরা যদি এই ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো কনসিডার করি লরেন্স ট্রান্সফরমেশন থেকে, তাহলে তোমরা জানো যে x প্রাইম ইকুয়াল টু কত? x মাইনাস vt বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, y প্রাইম ইকুয়াল টু y
জেড প্রাইম ইকুয়াল টু জেড, এগুলো তোমরা জানো স্পেস ট্রান্সফরমেশন। আর যদি নাকি আমরা টাইম ট্রান্সফরমেশনের কথা বলি তাহলে টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তোমরা এগুলো অলরেডি জানো। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি এটা, তাহলে এই যে যদি আমরা এই যে এক্স তার মানে এক্স কোঅর্ডিনেটের যে ট্রান্সফরমেশন সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে তোমরা জানো যে ভিসি এটা তো যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট নয়, তাহলে শুধু আমাদের ডিফারেন্সিয়েশন হবে এক্স প্রাইমের উপরে, দেন ডিএক্স, আর এখানে টি এর উপরে ডিটি। এখানে ডিওয়াই প্রাইম করলে কি হবে, ডিওয়াই তুমি পাবা, এন্ড জেড প্রাইম কে ডিফারেন্সিয়েট করলে ডিজেড প্রাইম ইকুয়াল টু ডিজেড পাবা। দেন টি প্রাইম কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে উই আর গোইং টু গেট ডিটি মাইনাস ভি ডিএক্স বাই সি স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখন এই যে আমরা ডিফারেন্সিয়েশনের পরে যে এক্সপ্রেশন গুলো এখানে পেলাম, এইগুলোই আমরা এখন ইউজ করব টু ডু হোয়াট, যদি নাকি আমরা এই ভি প্রাইম যদি আমরা জানতে চাই এই এক্স ডিরেকশনে, তাহলে কি হবে ভি এক্স প্রাইম ইকুয়াল টু ডি এক্স প্রাইম ডিটি প্রাইম। তো তোমরা অলরেডি দেখেছো যে ডিএক্স প্রাইম কত, ডিএক্স মাইনাস ভি ডিটি বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর ডিটি প্রাইম কত, ডিটি মাইনাস ভি ডিএক্স বাই সি স্কোয়ার ওভার স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো দুটো এক্সপ্রেশনের ডিনোমিনেটরে তোমরা দেখতে পাচ্ছ যে স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে। তো উপরে নিচে রাখলে আমাদের কি ক্যান্সেল আউট করে, তাহলে রেস্ট অফ দা থিংস কি থাকছে আমাদের, ডিএক্স মাইনাস ভি ডিটি বাই ডিটি মাইনাস ভি ডিএক্স বাই সি স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা উপরে নিচে ডিটি দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, এখানে আমরা ডিএক্স ডিটি পাচ্ছি মাইনাস ভি, এখানে আমরা পাচ্ছি এই অংশটা 1 হয়ে যাচ্ছে, দেন মাইনাস ভি বাই সি স্কয়ার, আর এখানে ডিএক্স ডিটি পাচ্ছি। তো তোমরা জানো যে ডিএক্স ডিটি আমরা কি বলেছি, ডিএক্স ডিটি হলো এক্স কম্পোনেন্ট ভেলোসিটি ইন এস ফ্রেম। তো আমরা যদি সেটা এখানে বসাই তাহলে এখান থেকে আমরা দেখছি যে আমার এক্স কম্পোনেন্টের ভেলোসিটি ট্রান্সফরমেশন ইকুয়েশন কি হচ্ছে, vx minus v by 1 minus v by c square into vx। এখন যদি আমরা y কম্পোনেন্টের ভেলোসিটি ট্রান্সফরমেশন দেখি তাহলে সেখান থেকে আমরা জানি যে dy প্রাইম dt প্রাইম, তো dy প্রাইম তোমরা কি জানো, dy প্রাইম তো অলরেডি জানো dy, আর dt প্রাইম কি জানো, dt মাইনাস v by c স্কয়ার dx। তো দুই ক্ষেত্রে মানে এটার নিচে একটা কি আছে, স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো এটা নিচে থাকা ডিনোমিনেটর যদি নিচে থাকে তার মানে হলো যে এইটা উপরে চলে যাবে, তাহলে এখানে স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার আমরা উপরে নিচে ডিটি দিয়ে ভাগ করে দিয়েছি। এই জায়গাটায় এইটাই ভাগ হবে, তাহলে এইটা তোমার ইট উইল গিভ ইউ 1। এটা লেখা হয়নি, এনিওয়ে পরবর্তীতে আমি কারেক্ট করে দিব। তাহলে এখানে তো ডিওয়াই প্রাইম কেই তো শুধু ডিওয়াই লেখা হয়েছে, জাস্ট আর তো কিছু করা হয়নি, জাস্ট ডিটি কে পরবর্তীতে ভাঙানো হয়েছে নাকি? হ্যাঁ, ডিটি প্রাইম কে আমরা এখানে বসিয়েছি শুধু, তারপরে ডিটি দিয়ে ভাগ করেছি। তো এই জায়গাটায় এই যে এখানে তুমি দেখছো ডিটিটা রয়ে গেছে, এই জায়গাটা 1 হবে, আমি পরে কারেক্ট করে দেব। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ভিওয়াই প্রাইম কি হচ্ছে, এই ডিওয়াই ডিটি মানে কি, এটা হলো আমাদের ভিওয়াই, এই অংশটা তো থাকছেই, আর এখানে ডিএক্স ডিটি কি ভিএক্স। তার মানে হলো যে আমাদের এই যে ভিওয়াই প্রাইম কি পেলাম আমরা, ভিওয়াই স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার বাই 1 মাইনাস ভি বাই সি স্কয়ার ভিএক্স। এন্ড একইভাবে আমরা বলতে পারি ভিজেড প্রাইম কি, শুধুমাত্র এই জেড এর এই জায়গায় পরিবর্তন হচ্ছে, আর তো কোনো পরিবর্তন হচ্ছে না, কাজে আমরা লিখতে পারি ভিজেড স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার বাই 1 মাইনাস ভি বাই সি স্কয়ার ভিএক্স। তাহলে এই যে আমরা 2 2 4 তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের এই যে ইকুয়েশন 2 3 and 4 এই ইকুয়েশন গুলোকে আমরা কি বলছি, এই ইকুয়েশন গুলো হলো আমাদের রিলেটিভিস্টিক ভেলোসিটি ট্রান্সফরমেশন। তো তোমরা জানো যে যদি নাকি এই যে ভিসি এর তুলনায় অত্যধিক কম হয় তাহলে এই ইকুয়েশন গুলোকে আমরা কি এখান থেকে দেখো যে যদি আমরা এই যে 2 নম্বর ইকুয়েশন দেখি যে ভি যদি কি হয় সি এর তুলনায় অত্যধিক কম হয়, তাহলে এই অংশটাকে আমরা নেগলেক্ট করতে পারি, তাই না? এই অংশটাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে বাকি অংশ কি থাকে,
vx মাইনাস ভি। তো আমরা সেটা লিখছি যে vx প্রাইম ইকুয়াল টু vx মাইনাস ভি। এন্ড লাইকওয়াইজ আমাদের vy প্রাইম এখানে যদি আমরা দেখি যে এই যে এখানে যদি আমরা দেখি যে যদি নাকি আমাদের ভি অত্যধিক কম হয় সি এর তুলনায়, তাহলে এইটাকে আমরা এই অংশটা আমরা যেমন নেগলেক্ট করতে পারি, এই অংশটাকে আমরা নেগলেক্ট করতে পারি। কাজে আমরা এখান থেকে পাচ্ছি vy প্রাইম ইকুয়াল টু vy এন্ড লাইকওয়াইজ vz প্রাইম ইকুয়াল টু vz। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে যদি নাকি আমরা এই যে লো স্পিডের কথা কনসিডার করি কম্পেয়ার টু লাইট, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে ভেলোসিটি ট্রান্সফরমেশন গুলো যেগুলো নাকি আমরা অলরেডি দেখে এসেছি, সেগুলো কি হয়, সেগুলো আমাদের এই যে অর্ডিনারি যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আছে ইট রিডিউস টু দোজ ট্রান্সফরমেশন ইকুয়েশনস। এখন কথা হলো যে এই জিনিসগুলোকে যদি আমরা এবার এস এ ট্রান্সফার করি, তার মানে হলো যে এস প্রাইম এর ভেলোসিটি কম্পোনেন্ট গুলোকে যদি আমরা এস এ ট্রান্সফার করি, তাহলে কি পাবো আমরা, ভি এর জায়গায় ভি শুড বি রিপ্লেসড বাই নেগেটিভ ভি আর প্রাইম শুড বি আনপ্রাইমড এন্ড লাইকওয়াইজ। তো তাই যদি হয় তাহলে আমরা vx ইকুয়াল টু কি পাবো, vx ইকুয়াল টু পাবো vx প্রাইম প্লাস ভি by 1 plus v by c square vx prime, vy equal to পাবো vy prime square root of 1 minus v square by c square by 1 plus v by c square vx prime, and vz equal to পাবো vz prime square root of 1 minus v square by c square over 1 plus v by c square vx prime. তো তোমরা এই যে ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো দেখলে, এইখান থেকে এইবার আমাদের উই নিড টু টেস্ট যে দুটো কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের স্পিড অফ লাইট আর ভেলোসিটি অফ লাইট সেম থাকে কিনা, তাই না? তো তাহলে সে ধরো যে যেমনটা নাকি তোমার বন্ধু গাড়ির হেডলাইট জ্বেলেছিল and that car is speeding with velocity v with respect to you, তাহলে এখন এই vx prime should be what? তোমরা জানো যে এইটা হলো আমাদের ট্রান্সফরমেশন ইকুয়েশন। আর তাই যদি হয় তাহলে এখন আমাদের এই লাইটের স্পিড কত, vx prime should be c, রাইট? তাই যদি হয় তাহলে আমরা এখানে c plus v vx prime equal to c যদি আমরা এখানে বসাই, তাহলে এখান থেকে তোমরা দেখছো যে এই c আর c স্কয়ার এখান থেকে একটা ক্যান্সেল করে যাবে, তাহলে v by c থাকে, এন্ড সেটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে একটা c উপরে উঠে আসে, দেন c plus v কে আমরা ক্যান্সেল আউট করতে পারি, এন্ড সো উই আর গোইং টু গেট c। তাহলে আমরা এখান থেকে দেখছি যে দুটো কোঅর্ডিনেট সিস্টেমেই আমরা লাইটের স্পিড কি পাচ্ছি, লাইটের স্পিড c দেখলাম। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওয়াই আর জেড ডিরেকশনে তো দুইটা রেফারেন্স ফ্রেমের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি ছিল না। হ্যাঁ, তো এখনো নাই। কিন্তু স্যার এই ফর্মুলাটা মানে ডিফারেন্ট মনে হচ্ছে না? এই ফর্মুলাতে কি কোনো বিশেষ পরিবর্তন আছে? এখন কথা হলো যে আমার ওই ডিরেকশনে ফর্মুলা দেখে তুমি কনফিউজড হচ্ছ নাকি? জি স্যার, আমরা যেমনটা বলেছি যে মানে ওয়াই এবং জেড ডিরেকশনে আমাদের কি কোনো ভেলোসিটি নাই, তাই তো? জি স্যার। হ্যাঁ, ওয়াই এন্ড জেড ডিরেকশনে এখনো বলেছি কোনো ভেলোসিটি নাই। মানে ভেলোসিটি নাই মানে ভেলোসিটি কম্পোনেন্ট নাই। ডিড ইউ গেট দি স্যার পয়েন্ট? এখানে vx vy vz মানে এটা যার v সেটা হচ্ছে আলো বা যে কোনো একটা কিছু গতিশীল এমন বোঝাচ্ছে, তাই তো? শোনো, ডু নট মিসলিড দি থিং। আমরা কি বলেছি? আমরা বলেছি যে ওয়াই এবং জেড ডিরেকশনে আমাদের কি কোঅর্ডিনেট যে ভেলোসিটি আমরা বলেছি ভি, সেই ভি এর কোনো কম্পোনেন্ট নাই, তোমাদের যদি স্মরণ থাকে। এই যে আবার আমরা এখান থেকে একটুখানি আসি, আমার মনে হয় তোমরা একটু মিসলিড হচ্ছে তোমাদের। আমরা কি বলছি যে এই ওয়াই এবং এই জেড ডিরেকশনে আমাদের এই যে কোঅর্ডিনেট কোন দিকে মশানে আছে, ভি ভেলোসিটিতে মশানে আছে। তার মানে হলো যে এটা কি পজিটিভ এক্স ডিরেকশনে মশানে আছে। তো আমাদের এই দিকে এই মশানের কোনো কম্পোনেন্ট নাই, এই ভি এর কোনো কম্পোনেন্ট নাই।
স্যার এটা বুঝছি, কিন্তু ভিএক্স হ্যাঁ, ভিওয়াই এবং একটা ভিজেড করে এটা বুঝি আমরা। এই তিনটা তাহলে কার আমাদের কম্পোনেন্ট? কি, আমাদের এই যে কোঅর্ডিনেট যে ট্রান্সফরমেশন, তাহলে সেই কোঅর্ডিনেটেড ট্রান্সফরমেশনের কোনো পরিবর্তন হবে না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? এইটুকুতে আসো, তারপর আমরা পরের অংশে যাচ্ছি। ইয়েস স্যার। জি স্যার, এতটুকু ক্লিয়ার। এখানে ঠিক আছে, তাই তো? এইবার আমরা আসি ভ্যালোসিটিতে। তোমাদের আগের অংশে তো প্রবলেম নাই। না স্যার। এবার আমরা ভ্যালোসিটিতে আসি। এখন দেখো যে তুমি যদি আমরা বলি ওয়াই কম্পোনেন্ট ভ্যালোসিটি, তাহলে ওয়াই কম্পোনেন্ট ভ্যালোসিটি যখন তুমি বলছো, তখন কি হচ্ছে? তখন তো তুমি যখন এখান থেকে দেখছো, তখন তো ওটা এফেক্টেড হচ্ছে বাই দি কি, এই এক্স ডিরেকশনের মশাল। এখান থেকে দেখো, বরং আমি নেই, এই যে তোমাদের এটা কি বলে, পেন্টে দেখায়। তোমাদের এইখানে যদি আমরা এখানে সোজা হচ্ছে না, এটা একটা কোঅর্ডিনেট, এটা একটা কোঅর্ডিনেট, এটা আমাদের এক্স, এটা আমাদের জেড। আচ্ছা, এখন দেখো আমাদের এইটা আচ্ছা, এটা ওকে ওয়াই প্রাইম বলি, তাহলে তোমাদের অন্যটা দেখতে সুবিধা। এখন দেখো আমাদের এই যে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই, তাই তো? এখানে কোনো অসুবিধা নাই। এখন উই আর টকিং অ্যাবাউট যদি নাকি এইখানে তোমার কোনো কিছু মশানে থাকে ওয়াই প্রাইম ডিরেকশনে। এই যে মনে করো যে এইটা হলো আমাদের পয়েন্ট, একটা পয়েন্টটাকে, আচ্ছা এটা হলো আমাদের পয়েন্ট। তাহলে এখন ধরো এইটা যদি ইফ ইউ সেট সামথিং ইন মোশন ইন ওয়াই ডিরেকশন, ওয়াই প্রাইম ডিরেকশন, এখন তুমি যখন এইখান থেকে দেখবা, যখন তুমি এই কোঅর্ডিনেট থেকে দেখবা, তখন এই মোশনটাকে কি কি মনে হবে তোমার কাছে? ওয়াই প্রাইম ডিরেকশনের ভ্যালোসিটি কম্পোনেন্ট, এই ভ্যালোসিটি কম্পোনেন্ট নাই ঠিকই, কিন্তু যখন তুমি এইটাকে মশানে দেখছো, তখন তোমার কি হবে? এই মশান ইজ অ্যাফেক্টেড বাই কি, এই যে এক্স কম্পোনেন্টের মশান দ্বারা অ্যাফেক্টেড হবে না? ইয়েস স্যার। জি স্যার, এবার বুঝছি। কর্ণ বরাবর স্যার দুইটা। এবার বুঝতে পেরেছো? কর্ণ বরাবর যাবে। জি স্যার, বুঝতে পারছি। সেই জন্যই এইখানে তোমার আমাদের কোন জায়গায় এসেছি, এইখানে তো এটা হলো আমাদের এক্স প্রাইমের, দেন হলো আমাদের স্যার এটা এখানে। এই যে এইটা। তাহলে এই কারণে তোমার এই দুটো, তোমরা যেমনটা ভাবছিলে যে তাহলে আমাদের এই ওয়াই প্রাইম ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে সেম থাকার কথা মনে হচ্ছিল, ওয়াই কিন্তু প্রাইম ইকুয়াল টু ভি ওয়াই হওয়া দরকার, তাই না? এই জি এই স্যার। এই 3 নম্বর এক্সপ্রেশনটা ভি ওয়াই প্রাইম ইকুয়াল টু ভি ওয়াই হবে, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ যে দ্যাট ইজ অ্যাফেক্টেড বাই ভি এক্স। এবার ঠিক জি আছে? স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। একটা গতিশীল, যদি কোনো একটা গতিশীল বাহন যেটা কিনা আলোর বেগের চেয়ে বেশি, সেখান থেকে যদি স্যার কোনো আলো করা হয়, আলো ছাড়া হয়, বা সেটা কি বাহনের সামনে যাবে নাকি স্যার ওটা আলোটা পিছে চলে যাবে? আমরা তো কনসিডার করেই নিয়েছি লাইটের, আগেই কনসিডার করা হয়েছে যে আলো বেগের চেয়ে বেশি হবে। এইটা লাইটের স্পিডকে তো আমরা অতিক্রম করতে পারিনি বা জানি না, উই ডু নট নো অ্যাবাউট দ্যাট। যদি তুমি এরকম এমন কোনো যদি হতো স্যার, কথা শেষ করে নি, তারপরে আবার কোশ্চেন করো। সেটা হলো যদি এরকম কোনো ফর্মালিজম তুমি তৈরি করতে পারো, বা এরকম কোনো মেশিন তুমি তৈরি করতে পারো যে এখানে লাইটের স্পিড ইজ মোর দ্যান দি স্পিড অফ লাইট, তো লাইটই তো তাহলে আবার মোর দ্যান দি স্পিড অফ লাইট হবে কি করে? তো ইন দ্যাট কেস ইউ নিড এ ডিফারেন্ট থিং। তো সেটা যখন তুমি করবা, তখন তোমার ব্যাপারে বিজ্ঞানীরা নিশ্চয় ভাববে। এবার প্রশ্ন করো। মানে তাহলে স্যার এখানে হচ্ছে আলোর বেগকে সর্বোচ্চ বেগ ধরেই সব করা আমরা হচ্ছে এখন। অলরেডি তাই বলেছি যে এই লাইটের স্পিড ইজ সেম টু অল অবজারভার্স, আর আমরা এর থেকে বেশি স্পিডের আর কিছু আমরা জানি না, উই ডু নট নো। আর যা জানি না, উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট থিংস। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আমরা না জানি ততক্ষণ পর্যন্ত সে বিষয়ে তো আমরা কথা বলতে পারি না। যদি এরকম কোনো কিছু আসে যে সামথিং ইউ ক্যান ফাইন্ড যেটার স্পিড হলো মোর দ্যান দি স্পিড অফ লাইট, তাহলে তখন উই উইল নিড ডিফারেন্ট থিংস। তাহলে আমাদের এই টেস্টটা কি, আমাদের যে এক্সপেরিমেন্টাল এভিডেন্স সেটাকে মিট করলো, তাই তো? তার মানে আমাদের যে এক্সপেকটেশন ছিল যে আমাদের দুটো ক্ষেত্রে লাইটের স্পিড এক হওয়া দরকার, সেটা আমরা অলরেডি পেয়েছি।
তো এইবার আমরা আসি, অলরেডি আমরা কি কি নিয়ে আলোচনা করেছি? আমরা আলোচনা করেছি লেন্থ আর মাস নিয়ে এবং লেন্থ আর টাইম নিয়ে। তো এখন আমরা মাস নিয়ে আলোচনা করব। তো এইখানে যদি আবারও আমরা কনসিডার করি যে আমাদের দুটো ফ্রেম অফ রেফারেন্স আছে, বরং আমরা এইখান থেকে দেখি যে আমাদের দুটো ফ্রেম অফ রেফারেন্স আছে, একটা হলো এস, একটা হলো এস প্রাইম, এবং এই এস প্রাইম ইজ ইন মোশন উইথ রেসপেক্ট টু এস উইথ ভেলোসিটি ভি ইন দি পজিটিভ এক্স ডিরেকশন। তো এই দুটো কোঅর্ডিনেটে উই আর কনসিডারিং টু বল অফ মাস, একটা হলো এ আর একটা হলো বি, যদিও তোমরা এখানে সার্কুলার শেপ দেখছো, বাট উই আর টকিং অ্যাবাউট স্ফিয়ার। তো এই দুটো যে বল অফ মাস এ এন্ড বি, দে আর আইডেন্টিক্যাল while they are at rest. I repeat, they are identical while they are at rest. এখন আমরা যেই কাজটা করতে চাই সেটা হলো এই একে আমরা এই যে ওয়াই যে ডিরেকশন দেখছো, ওয়াই এক্সিস, এই ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে থ্রো করব উইথ ভেলোসিটি ভি এ, আর বি কে আমরা থ্রো করব, খেয়াল করো এই যে ওয়াই প্রাইম যে দেখছো, এই ওয়াই প্রাইম এক্সিসের কি নিচের দিকে, মানে নেগেটিভ ওয়াই প্রাইম ডিরেকশনে উইথ ভেলোসিটি ভি বি প্রাইম। এখানে বলে রাখা ভালো, দে আর সেপারেটেড বাই ডিস্টেন্স ওয়াই অ্যাপার্ট। তো তোমরা জানো যে যেহেতু আমাদের ওয়াই ডিরেকশনে কোনো মোশন নাই, কাজে ওয়াই ইজ ইনভ্যারিয়েন্ট, আমরা এর আগেও বলেছি, এখনো আমরা তাই বলছি। এখানে একটা শর্ত আছে, সেটা হলো এই ভি এ ইকুয়াল টু ভি বি প্রাইম। তো এখন আমরা যদি এই যেই শর্তগুলো এখানে বললাম, কি বললাম, এ কে আমরা ওয়াই ডিরেকশন বরাবর, মানে পজিটিভ ওয়াই ডিরেকশন বরাবর ভি এ ভেলোসিটিতে থ্রো করব, আর বি কে আমরা নেগেটিভ ওয়াই প্রাইম ডিরেকশনে ভি বি প্রাইম ভেলোসিটিতে থ্রো করব। তো কন্ডিশন আমরা দিয়েছি ভি এ ইকুয়াল টু ভি বি প্রাইম। তো তোমরা জানো যে একটা সময় পরে গিয়ে এরা কোলাইড করবে এবং রিবাউন্ড করবে, বিকজ আমরা কনসিডার করছি যে এইখানে আমাদের কলিশনটা হবে ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন মানে কি? ভরবেগ আর গতিশক্তি কনজার্ভ, তার মানে হলো যে সংরক্ষিত হবে। টক অ্যাবাউট কাইনেটিক এনার্জি, সেটা কনজার্ভ করবে। যদি আমরা ইফ উই টক অ্যাবাউট মোমেন্টাম, সেটা কনজার্ভ করবে। ইন আদার ওয়ার্ডস, আমি সহজভাবে যেটা বুঝি সেটা হলো যে লসলেস ফেনোমেনা, মানে হলো এইখানে কোনো কিছু লস হবে না। স্যার, হ্যাঁ স্যার এটা তো দুইটা আলাদা আলাদা ফ্রেমে আমরা করতেছি, তাহলে দুইটা কি করে আলাদা কলিশন হবে? আমরা উইল কাম টু দ্যাট। এখন ধরে নাও যে এখানে কলিশন হবে, ধরে নাও যে কলিশন হবে, তারপরে আমরা তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দিব। তো দেখো, আমরা যদি এস ফ্রেম থেকে এটা দেখি তাহলে কি দেখব? এস ফ্রেম থেকে দেখব আমরা যে এটা কি সোজা, আমি বোঝানোর জন্য তোমাদের এখানে একটু ডিস্টেন্স রেখেছি, কিন্তু আসলে কি এই বলটা সোজা উপরের দিকে যাবে এবং তারপরে নিচের দিকে আসবে। এখান থেকে খেয়াল করো, এই যে এটা সোজা উপরের দিকে যাবে, তারপরে যখন কোলাইড করবে তখন কি এটা সোজা নিচের দিকে যাবে, বিকজ আমরা কি এস ফ্রেম থেকে দেখছি এবং আমরা বলেছি যে এই এস ফ্রেমের রেসপেক্টে কি এটা যখন আমরা দেখেছি তখন এটা স্থির ছিল, আর আমরা যখন এই বিটাকে কনসিডার করব তখন আমরা এটা কনসিডার করছি যে এই বিটা এই এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে স্থির। তারপরে আমরা তাদেরকে থ্রো করেছি। আবার খেয়াল করো যদি কোনো কিছুতে মিসলিড হয় সেজন্য, সেটা হলো যে এই যে আমরা এ এবং বি দুটো বল অফ মাস কনসিডার করছি, দে আর আইডেন্টিক্যাল হোয়াইল অ্যাট রেস্ট, এবং আমরা এটা কনসিডার করছি এ হলো এই এস ফ্রেমের রেসপেক্টে স্থির, আমরা এটা কনসিডার করছি বি হলো এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে স্থির। তারপরে তার মানে স্যার বি এর স্যার লিনিয়ার মোমেন্ট মানে এক্স বরাবর ভি বেগে ভেলোসিটি আছে, যদি আমি এস এর সাপেক্ষে তুলনা করি। আমরা তোমার প্রশ্নগুলো একটু পরে নিই, কারণ হলো কথা শেষ না হলে ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড
হয়তো তুমি যেই প্রশ্নগুলো করতে চাচ্ছ তার উত্তরগুলো এর মধ্যে হয়তো পেয়ে যাবা, না পেলেও আই উইল রেসপন্ড টু দ্যাট। তো খেয়াল করো যে আমরা কি বলেছি। আমরা বলেছি যে এই এ আর বি হলো আইডেন্টিক্যাল হোয়াইল দে আর অ্যাট রেস্ট। তারপরে কি বলছি, এ হলো এস এর রেসপেক্টে স্থির, বি হলো এস প্রাইমের রেসপেক্টে স্থির। তারপরে বলছি দে আর ওয়াই অ্যাপার্ট। ওয়াই যেহেতু আমাদের এই ওয়াই বা ওয়াই প্রাইম ডিরেকশনে, এই জন্য এই ওয়াই উইল রিমেইন সেম বা ওয়াই ইনভ্যারিয়েন্ট। এখন আমরা কি করছি, একে আমরা ওয়াই ডিরেকশন বরাবর, পজিটিভ ওয়াই ডিরেকশন বরাবর থ্রো করছি ভিএ ভেলোসিটি, আর বি কে আমরা ওয়াই প্রাইমের নেগেটিভে থ্রো করছি ভি বি প্রাইমে। কন্ডিশন রেখেছি ভি এ ইকুয়াল টু ভি বি প্রাইম। এই পর্যন্ত তোমাদেরকে স্মরণ রাখতে হবে। তারপরে এখন দেখো, যখন আমরা বলছি যে এই দুটো একটা সার্টেন টাইম পরে গিয়ে কোলাইড করবে এবং ফিরে আসবে, তো সেইটাকে আমরা কিভাবে দেখব? যেহেতু এ আমাদের এস এর রেসপেক্টে স্থির ছিল, কাজে আমরা দেখব এ সোজা উপরে আসবে আর কোলিশনের ফলে কি হবে, সোজা নিচের দিকে নামবে। বাট বি কে আমরা কি দেখব? বি কে আমরা দেখব বি ইজ ইন মোশন, কারণ এস থেকে আমরা দেখছি যেহেতু এস প্রাইম ভি ভেলোসিটিতে মোশনে আছে, তাহলে ভি কে আমরা কি দেখব? বি কে আমরা মোশনে দেখব। তার মানে বি কে আমরা দেখব যে বি এরকম এই নিচের দিকে নামতে 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 কলিশন করবে, তারপরে এটা উপরের দিকে যাবে, যেমনটা আমরা এখানে দেখেছি। খেয়াল করো, তার মানে এ সোজা উপরে যাবে এবং নিচের দিকে চলে আসবে, আর বিটা কি হবে, বিটা এই নিচের দিকে নামতে থাকবে। যদি এখানে থেকে থাকে তাহলে এটা নিচের দিকে নামতে থাকবে। আমরা দেখবো কি এটা এই ডিরেকশনে নেমে তারপরে কি রিবাউন্ড করছে এই ডিরেকশনে। তোমাদের কারোর মনে কোশ্চেন ছিল যে স্যার এস প্রাইম তো মশানে আছে, তাহলে তার মানে বি মশানে আছে, তাহলে সোজা একই জায়গায় থাকলে তো তাদের কলিশন হবে না, এটা ছিল তোমাদের প্রশ্ন। তো সেই জন্য বিটা এক জায়গায় আছে সেটা কিন্তু আমরা বলিনি, আমরা শুধু বলেছি কি দে আর ওয়াই অ্যাপার্ট। বিটাকে যদি আমরা একটু পিছনের দিকে নিই তাহলে কলিশন সম্ভব, এবং আমরা তাই নিয়েছি। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ নাও? ইয়েস স্যার। আচ্ছা, এইবার আমরা এই একই কলিশনকে যদি এস প্রাইম থেকে দেখি, যদি আমরা এস প্রাইম থেকে দেখি তাহলে এস প্রাইমে কি দেখবো? এস প্রাইমে অবজারভার দেখবে বি তো তার রেসপেক্টে স্থির, তাহলে বি সোজা নিচের দিকে যাচ্ছে, তারপর কলিশনের পরে সোজা উপরের দিকে উঠবে। আর এ কে কি দেখবে? এ কে দেখবে এ তো তার উল্টো দিকে মশানে থাকবে, বিকজ এ হলো স্থির এস এর রেসপেক্টে। তার মানে তার কাছে মনে হবে এটা এই দিক থেকে এসে এখানে কলিশন করে এই দিকে নিচের দিকে নামছে, যেটা নাকি তোমরা এখানে দেখছো। তার মানে বি কি সোজা নিচের দিকে নেমে তারপর উপরের দিকে উঠবে, আর এটাকে মনে হবে এই দিক থেকে এসে এখানে কোলাইড করে এই দিকে গেল। স্যার বলো, এটা কি স্যার এক্স ওয়াই প্লেনে, মানে স্যার যে কোনো একটা প্লেনে হবে? তুমি 3 ডাইমেনশনালি কনসিডার করো, বডি তো আমাদের 3 ডাইমেনশনাল। জি স্যার, 3 ডাইমেনশনাল হলে স্যার একটা কি স্যার মানে একটা এক প্লেনে হবে আর একটা কি স্যার অন্য প্লেনে হবে? মানে এ আর বি কি স্যার একই প্লেনে কেন কনসিডার করছো? এখানে দেখো, এখানে তো আমাদের 3 ডাইমেনশনালি স্পেস, আমি তোমাদেরকে 3 ডাইমেনশনালি দেখাতে পারছি না। এনিওয়ে মনে করো যে এই যে দেখছো যে একটা এটা একটা কি ভ্যাসলিনের কোটো, তাই তো? এই যে তুমি দেখছো একটা ভ্যাসলিনের কোটো, তো এইটাকে যদি আমি মনে করো এইটাকে যদি আমি নিচের দিকে মশানে ফেলি তাহলে কি হবে, কি দেখবা তুমি? এটা নিচের দিকে যাচ্ছে, তাই তো? জি স্যার। তারপরে এইটা যদি কোলাইড করে তাহলে কি হবে, এটা রিবাউন্ড করবে, তখন তুমি কি দেখবে, এটা উপরের দিকে আসছে। জি স্যার। মনে করো কেউ স্পেসশিপে আমাকে দেখছে, তাহলে সে কি দেখবে? তাহলে এইটা রেসিট করতে দেখবে না? তাহলে যেটাকে তুমি দেখছো যে এইভাবে পড়ছে, তুমি দেখছো এইভাবে পড়ছে, সে কি দেখবে? সে দেখবে এটা এইভাবে পড়ছে। জি স্যার, জি স্যার। তারপর কলিশনের পরে যখন তুমি দেখছো এটা উপরের দিকে যাচ্ছে, তখন সে কি দেখবে? সে দেখবে এটা এইভাবে যাচ্ছে। ঠিক আছে? স্যার প্রশ্ন তো এখানে যে স্পেসিফিক ছিল সে মানে এটা তো দুইটা আলাদা আলাদা ফ্রেম অফ রেফারেন্স যখন হয়ে যাচ্ছে, দুইটা কোলাইড করতেছে কোন জায়গায়? মানে যেমন স্যার টাইমের ক্ষেত্রে আমরা টুইন প্যারাডক্স দেখছি, এরকম কোন একটা উদাহরণ দিবেন? থিংক ইজি, সহজ করে ভাবো। মানে স্যার এইখানে শুধু মনে করো এই কোঅর্ডিনেট দুটো তুমি একদম ভুলে যাও। জি স্যার।
ভুলে গেলে এটা যদি নিচের দিকে পড়ে আর এটা যদি উপরের দিকে যায়, কোথাও কি কোলাইড করবে তো? জি স্যার। হ্যাঁ, এখন কথা হলো, তোমার প্রশ্ন হলো যে তুমি যদি এমন জায়গা থেকে দেখো যে যেটা হলো এই বিটা মশানে আছে, এটা স্থির অবস্থায় আছে, তাহলে তুমি বি কে কি দেখবা? বি কে দেখবা যে এই দিক থেকে এসে এইখানে কোলাইড করে এই দিকে গেল, তাই তো? হোয়ার এভার ইউ আর, তুমি তো তাই দেখবা। জি স্যার। ঠিক আছে এবার? আচ্ছা, তাহলে আমরা এস প্রাইম থেকে কি দেখলাম? ঠিক এটার উল্টোটা দেখলাম। এটা যেভাবে দেখলাম, যেমন এ নিচের দিক থেকে উঠলো, এখানে কোলাইড করলো, রিবাউন্ড করলো, আর এটাকে এই দিক থেকে আসলো, তারপরে কোলাইড করলো, এইদিকে চলে গেল। যখন আমরা এস প্রাইম থেকে দেখবো তখন কি? তখন বি কে দেখবো উপর থেকে নিচে আসলো এবং উপরে চলে গেল, আর এ কে দেখবো আমরা এই দিক থেকে আসলো অ্যান্ড দেন এইদিকে। আচ্ছা, এইবার আমরা কিছু ক্যালকুলেশনে আসি। সেটা হলো, যেহেতু অলরেডি আমরা বলেছি যে এই দুটোর ভ্যালোসিটি কি, VA ইকুয়াল টু VB প্রাইম। তো তাই যদি হয় তাহলে আমরা যেহেতু ওয়াই অ্যাপার্টে আছে, তাহলে এই কলিশন কোন জায়গায় হবে? সে ধরো হাফওয়েতে হবে। তাহলে হাফওয়েতে যদি হয়, তাহলে যেখান থেকে স্টার্ট করেছিল সেইখান থেকে গিয়ে কোলাইড করে আবার ফিরে আসতে তার টাইম কত লাগবে? যদি ধরো আমরা এস ফ্রেম থেকে দেখি, তাহলে আমাদের কাছে মনে করো সেই টাইমটা টি নট লেগেছে। তাহলে সেই টি নট ইকুয়াল টু কত হবে? আমাদের টোটাল ডিস্টেন্স কত? হাফ ওয়াই প্লাস হাফ ওয়াই টোটাল ওয়াই, তাই তো? ওয়াই ভ্যালোসিটি কত? ভিএ। তাহলে ওয়াই কে যদি আমরা ভিএ দিয়ে ভাগ করি, ভ্যালোসিটি দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? টাইমটা পাচ্ছি। এই টাইমটা কত? রাউন্ড ট্রিপ টাইম ফর হোয়াট? এই এর ট্রাভেলিং টাইম, যে সে গেল, কোলাইড করলো এবং ফিরে আসলো, এই সময়টা আমাদের টি নট লাগবে। এই একই ইভেন্টকে যদি আমরা এস প্রাইম থেকে দেখি, তার কাছে কি হবে? তার কাছে তো একই টাইম লাগবে, কারণ সে তো তার অবজেক্টকে স্থির দেখেছিল, এন্ড দেন তারপরে সেটা সে থ্রো করেছে ভিবি প্রাইমে, এবং আমাদের এই ডিস্টেন্সটা কত? ওয়াই অ্যাপার্ট। তার মানে অর্ধেক ওয়াই যাবে, তারপরে আবার ফিরে আসবে, তার মানে কি টোটাল ওয়াই। তাহলে ওয়াই কে যদি আমরা ভিবি প্রাইম দিয়ে ভাগ করি, তাহলে হি শুড গেট দি সেম টাইম টি নট। এখন কথা হলো যে এস ফ্রেম থেকে যদি আমরা কনজারভেশন অফ মোমেন্টাম বলি, তাহলে কি এস ফ্রেমে আমাদের মাস কত? এর জন্য মাস হলো এম এ, ভ্যালোসিটি কত? ভিএ। বি এর মাস কত? তো ধরো যে আমরা সেটা এম বি বলি, বি এর ভ্যালোসিটি কত? ভি বি বলি। তাহলে আমরা এই এস ফ্রেম থেকে দেখবো কি, এম এ ভিএ ইকুয়াল টু এম বি ভিবি। এখন কথা হলো, এস ফ্রেমে আমরা ভিবি কি করে পাবো? ভিবি তো আমরা জানি না, ভিবি প্রাইম জানি আমরা, এবং এই ভিবি প্রাইম কিসে জানি আমরা? এস প্রাইম ফ্রেমে জানি, আমরা তো এস ফ্রেমে জানি না। কিন্তু আমরা তো বের করে নিতে পারি কিভাবে? যদি ভিবি ইকুয়াল টু আমরা বলি, আমাদের ডিস্টেন্স কত এস ফ্রেমে? এস ফ্রেমের ডিস্টেন্স হলো আমাদের ওয়াই, আর টাইম কত লাগবে? সে ধরো টি। তাহলে যদি আমরা টি দিয়ে ভাগ করি, তাহলে আমরা ওয়াই বাই টি যদি আমরা করি, তাহলে আমরা ভিবি পেতে পারি। এই পর্যন্ত কারোর কোনো তো সমস্যা নাই, আই হোপ। এখন কথা হলো যে যদিও সেম ইভেন্টকে আমরা দেখছি এস এবং এস প্রাইম থেকে, তোমরা জানো যে টাইমের ব্যাপারে আমরা ডিসএগ্রি করব, তাই না? টাইমের ব্যাপারে ডিসএগ্রি করব না? এবং সেই ডিসএগ্রিমেন্টটা কিভাবে হবে? তোমরা জানো যে এই টি নট কে আমরা টি দেখবো, তাই তো? তো টি নট কে যদি আমরা টি দেখি, তাহলে টি ইকুয়াল টু টি নট বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আমরা যদি এই টি কে রিপ্লেস করি এই যে 12 নম্বর ইকুয়েশনে, এই 12 নম্বর ইকুয়েশনে যদি আমরা টি রিপ্লেস করি এই টি দিয়ে, তাহলে আমরা কি পাবো? আমরা ভিবি ইকুয়াল টু পাবো ওয়াই বাই টি নট, এখানে মাল্টিপ্লাইড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। হাউএভার ইকুয়েশন 9 কি বলছে দেখো? ইকুয়েশন 9 বলছে ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু ওয়াই বাই টি নট। তাহলে সেটা যদি আমরা এখানে দেখি, তাহলে ভি ইকুয়াল টু ওয়াই বাই। এখন এই যে ভিএ আর ভিবি, এই দুটো জিনিসই যদি আমরা এইখানে ইকুয়েশন 11-এ বসাই, যদি আমরা ইকুয়েশন 11-এ বসাই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এম এ ইকুয়াল টু এম বি স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন কথা হলো
যে তোমরা অলরেডি দেখেছো যে MA আর MB দে আর সেম বা সিমিলার while they are at rest, কিন্তু এখন কি দেখছো MA আর MB কিন্তু একই নয় যদি নাকি আমাদের এই মোমেন্টাম কনজারভেশন ট্রু হতে হয়। তাহলে এখন দেখছো যে MA আর MB এর মধ্যে পার্থক্য সূচিত হয়েছে যখন দে আর ইন মোশন। অন্যভাবে বলতে গেলে আমাদের MB ইকুয়াল টু আমরা পাচ্ছি MA বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এইটা কি, এইটা যখন নাকি তাদের মধ্যে রিলেটিভ মোশন আছে তখন উই আর গোইং টু গেট। তো এখন আমরা এই যে রিলেটিভ মোশন যদি ভি হয় তার রেসপেক্টে এই ফর্মুলেশনটা আমরা করতে চাই। তো সেজন্য আমরা যদি এখন কনসিডার করি ভি এন্ড ভি প্রাইম খুব ছোট কম্পেয়ার টু দি ভেলোসিটি ভি, তাহলে কি হবে এইখানে দেখো, এই যে এখান থেকে দেখো যদি তোমাদের এই ভি আর ভিবি প্রাইম অত্যধিক কম, এক্সকিউজ মি, এই ভেলোসিটি ভি এর তুলনায়, তাহলে কি মনে হবে? তাহলে এটা মনে হবে না যে এইটা এই যে নিচের দিকে পড়ছে সেটা অলমোস্ট তুমি বুঝতেই পারবা না, তাই না? তখন মনে হবে যে এই দূর থেকে বিটা আসছে এবং এটার সাথে এই গ্লেন্সিং কলিশন করছে, বিকজ এই যে নিচের দিকে পড়ার যে ভেলোসিটি এই যে ভি প্রাইম এইটা অত্যধিক কম উইথ রেসপেক্ট টু ভি। তাহলে কি মনে হবে? এই বিটা মনে হবে যে দ্যাট ইজ মুভিং উইথ ভেলোসিটি ভি এবং এখানে একটা গ্লেন্সিং কলিশন হবে। তো তাই যদি নাকি হয় সেই ক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি, যদি নাকি আমরা এইটা কনসিডার করি এখন এই যে ভিপি প্রাইম গোস টু জিরো বা টেন্স টু জিরো, যদি নাকি তাই হয় তাহলে তখন আমাদের কাছে মনে হবে যে এই বল অফ মাস বি সেটা ভি ভ্যালোসিটিতে অলমোস্ট মোশনে আছে। আর সেই ক্ষেত্রে আমরা যদি কনসিডার করি যে এই mb equal to m will appear to us and ma equal to m naught যদি আমরা কনসিডার করি, যেটা নাকি আমাদের রেস্ট কোঅর্ডিনেট s কোঅর্ডিনেট ফ্রেমে যেটাকে আমরা রেস্টে দেখেছিলাম, সেখানে যদি আমরা ma equal to m naught বসাই তাহলে আমরা এখান থেকে দেখছি m equal to m naught by square root of 1 minus v square by c square। তো এইটা হলো আমাদের রিলেটিভিস্টিক মাস m, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি m naught by square root of 1 minus v square by c square। কারো কোনো প্রশ্ন আছে? কি তোমাদের কোথাও বুঝতে কারোর অসুবিধা আছে? না স্যার। যদি কোনো বুঝতে অসুবিধা না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করি। স্লাইড গুলো দিয়ে হ্যাঁ নিশ্চয়। স্লাইড গুলো তো স্যার ওয়েবসাইটে, স্যার ভিডিওগুলো কি স্যার আপনার ইউটিউব চ্যানেলে আপলোড হয়? হ্যাঁ, তোমরা ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর এই পিপিটিএক্স আমি সাধারণত পিডিএফ ফর্মে তোমাদেরকে দিই, আমার ওয়েব পেজে এটা আপলোড করা থাকে, তোমরা ওইখান থেকে কালেক্ট করতে পারো। স্যার বলো। টুইন প্যারাডক্সটা একবার আলোচনা করবেন? আবার বলো, আমি বুঝতে পারিনি তোমার কথা। টুইন প্যারাডক্স নিয়ে তো আমরা কথা বলিনি, তো তুমি বলো হোয়াট ইজ টুইন প্যারাডক্স? স্যার ওই যে দুই যমজ ভাইয়ের একজন স্পেস থেকে ঘুরে আসলো, এসে দেখলো যে আরেকজন বুড়ো হয়ে গেছে। এখন তো স্যার এটা তো যখন হচ্ছে উল্টো ভাবে তো চিন্তা করা যায়, মানে ওইখানে স্যার একটু কনফিউশন লেগে গেছে। তোমার কাছে কি মনে হয়? স্যার ম্যাথমেটিক্যালি তো ঠিক আছে স্যার, কিন্তু স্যার স্পিডের সাথে আমাদের যে গ্রোথ ফ্যাক্টরটা কি কাজ করে? ফিজিক্যালি ঠিক নাই তাই মনে করো? হ্যাঁ তাই তো মনে হচ্ছে স্যার। হ্যাঁ
ফিজিক্যাল আমাদের যে ফিজিক্যাল গ্রোথ যেটা স্পিডের সাথে স্যার ফিজিক্যাল গ্রোথের কি সম্পর্ক? দেখো, গতদিনে তোমাদেরকে যখন আমি সময় নিয়ে আলোচনা করি তখন তোমাদের কতগুলো ঘড়ির এক্সাম্পল আমি দিয়েছিলাম, তোমাদের মনে আছে? আমরা জি স্যার। জন্য একটা আলো দিয়ে এবং একটা মিটার স্টিক ব্যবহার করে দুটো মিরর দিয়ে আমরা একটা ঘড়ি তৈরি করেছিলাম, দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, রাইট? একটা হলো আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করেছিলাম টাইম ডাইলেশন। আর যেহেতু আমাদের এই যে তোমার যেমনটা কনফিউশন হচ্ছে এখন, এরকম কনফিউশন অ্যারাইজ করতে পারে, সেজন্য আমরা এরকম নতুন ধরনের একটা কি ঘড়ি ডিভাইস করেছিলাম। তারপরে কি দেখলাম আমরা, স্টিল সেখানে টাইম ডাইলেশন হচ্ছে। তারপরে আমরা কি বলেছিলাম তোমাদের যদি স্মরণে থাকে, যে ঘড়িগুলো যদি আমরা রিপ্লেস করি উইথ ডিফারেন্ট কাইন্ড অফ ঘড়ি, যে স্প্রিং স্কেপমেন্ট, তারপরে কি পেন্ডুলাম, তারপরে ব্যাটারি চালিত ঘড়ি, বা আরো যে ধরনের ঘড়ি এখনো আবিষ্কার হয়নি, ভবিষ্যতে হতে পারে, বা তুমি কল্পনা করতে পারো, হোয়াট এভার মে বি দি কাইন্ড, বা মনে করো একটা ইঁদুর, বা মনে করো একটা গিনিপিগ, বা মনে করো একটা হিউম্যান বিইং, যেটাকে তুমি ঘড়ি হিসাবে ব্যবহার করো, ইট ডাজ নট ম্যাটার। তাহলে সেই প্রত্যেক ঘড়ির ক্ষেত্রে টাইম ডাইলেশন উইল গিভ ইউ দি সেম থিং। বুঝতে পেরেছো? তাই যদি হয় তাহলে দ্যাটস ট্রু, এটা ফিজিক্যাল ফেনোমেনা। এখন কথা হলো যে তোমাকে গতদিনেও আমি বলেছিলাম যে এইটা বোঝাটা সবসময় ইটস নট দ্যাট ইজি, যে মেকানিজমটা। যেমন নাকি এখন তোমরা তো এই যে মাস সম্পর্কে পড়লা, তাই না? মাসে কি দেখলা, m equal to m naught by square root of 1 minus v square by c square, মানে কি? মানে হলো মাস ইনক্রিজ করছে। তো সো ফার তুমি কি দেখেছো? তুমি দেখেছো লেন্থ কন্ট্রাক্ট করছে, টাইম ডাইলেট করছে, মাস ইনক্রিজ করছে। এখন কথা হলো যে সে ফর পেন্ডুলাম ঘড়ির কথা যদি আমরা বলি, পেন্ডুলাম ঘড়ির টাইম কিভাবে তোমরা দেখো, দোলনকাল, তাই না? জি স্যার। twice pi square root of L by জি। হ্যাঁ, তো এই যে জি এর মধ্যে কি আছে? স্যার ভ্যারিয়েশন আছে এখানে। মাস আছে না? জি স্যার। মাসের কারণে ভ্যারিয়েশন আসবে। তার মানে হলো ওইখানে মাস আছে, আর কি আছে? লেন্থ আছে। এখন কথা হলো যে তোমাকে এই টাইমটা বোঝার জন্য এই লেন্থের যে তোমার কন্ট্রাকশন হবে, মাসের যে ইনক্রিজ হবে, এই দুটো ইউ উইল হ্যাভ টু ব্রিং ইনটু নোশন। তুমি যদি এই দুটোকে ক্যালকুলেশনে নিয়ে আসো তাহলে ইউ উইল ফাইন্ড দি সেম থিং। এখন তুমি যে কথা বলছিলে যে স্যার আমাদের গ্রোথ ফ্যাক্টর, তাই না? জি স্যার। এখন গ্রোথ ফ্যাক্টরের সাথে কি কি রিলেটেড? মাস রিলেটেড, ইজ ইট নট? জি স্যার। হ্যাঁ, আর কি রিলেটেড? সবই তো রিলেটেড স্যার। লেন্থ রিলেটেড। কি লেন্থ রিলেটেড না? জি স্যার। তাহলে লেন্থ রিলেশন আছে, মাস রিলেশন আছে, আরেকটা কি এজিং এর জন্য কি রিলেটেড? টাইম স্যার। টাইম রিলেটেড। তো এই সবগুলো তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো এজিং মানে কি? তোমার এখন তোমার এজ কত? সে ধরো 20 ইয়ার্স, তাই তো? জি স্যার। কম বেশি হতে পারে, মেবি 18, 17 or maybe 22 or anything. Anyway, 20 is suitable to count. তো যদি 20 ইয়ার্স হয় তার মানে কি? তো এটার মানে হলো যে তোমার এই 20 ইয়ার্সে তোমার স্কিন কি 60 থাকে, তাই তো? জি স্যার। তাই থাকে না? জি স্যার। আচ্ছা, যখন তোমার বয়স 100 ইয়ার্স হবে তখন কি হবে? স্কিন ঢিলা ঢালা হয়ে যাবে। স্কিনটা ঢিলা হয়ে যাবে, কুকড়ে যাবে। তো এই যে স্কিন 60 হওয়া বা কুকড়ে যাওয়া, এটা কি? এটা রিলেটেড টু লেন্থ, তাই তো? জি স্যার। আর টিটা কিসের সাথে রিলেটেড? টাইমের সাথে রিলেটেড। তোমার মাসটা কিসের সাথে রিলেটেড? মাসটাও রিলেটেড। মাস ইনক্রিজ করবে, টাইম ডাইলেট করবে, লেন্থ কন্ট্রাক্ট করবে। তুমি সবগুলো ক্যালকুলেশন করো, ইউ উইল গেট দি সেম রেজাল্ট, যেটা ইউ আর নট বিলিভিং। একটা হলো ম্যাথমেটিক্যালি তুমি বিলিভ করছো না, আর একটা হলো ইভেন্চুয়ালি ইট উইল হ্যাপেন, যদি এটা ঘটে। মুশকিলের জায়গা যেটা,
সেটা হলো যে ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড বিকজ উই আর নট অফ দ্যাট ভ্যালোসিটি। আমরা তো আগেই বলেছি যে উই ডু নট আন্ডারস্ট্যান্ড যখন নাকি উই আর ইন এ ফ্রেম অফ রেফারেন্স, যেখানে আমাদের এই ভ্যালোসিটিটা লাইটের সাথে একেবারেই কম্পেয়ার করে না। ডে টু ডে লাইফে উই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু যদি নাকি এটা ওই লাইটের ভ্যালোসিটির সাথে কম্পেয়ার করতো, তাহলে ইউ উইল গেট দি সেম রেজাল্ট। যদিও এটা তোমার কাছে ঠিক বলে মনে হচ্ছে না, তাহলেও এটা ঠিক। এখন কথা হলো যে গত ক্লাসে আমরা একটুখানি বলছিলাম যে কি বলছিলাম, এক্সাম্পল নিয়ে। তোমাদের মনে আছে হয়তো যে এক্সাম্পল কখন লাগে? ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দেন ইউ ডোন্ট নিড ইট। এনিওয়ে, আমরা বুঝি বা বুঝি না বা বুঝার চেষ্টা করি when you do experiment। আমি যখন খুব ইয়ং ছিলাম, এখন আমি অবশ্যই ইয়ং, এনিওয়ে তো তখন ওই একটা সুন্দর সিরামিকের প্লেট ছিল, তো আমি ওইটা একটা পাথরের উপর ফেলে দিয়েছিলাম, তো দিলে ওটা ভেঙে গেছিল। তো আমার মা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি ওটা থ্রো করলে কেন? আমি বললাম যে ওটা না ফেললে তো ভাঙতো না। তার মানে হলো যে আই থ্রিউ ইট টু ব্রেক ইট অ্যাপার্ট এন্ড টু অবজার্ভ ইট। তো এনিওয়ে, কোন জিনিস যে ফেলে দিলে ভাঙে, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যদি তুমি বিশ্বাস করো, ইফ ইউ বিলিভ ইট, তাহলে ইউ ডোন্ট নিড টু ডু এক্সপেরিমেন্ট। If you do not believe it, then you need to do experiment. Anyway, এবার আমরা অন্য একটা উদাহরণে আসি যাতে you do understand। তো টুইন প্যারাডক্সে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, সেজন্য আমি টুইন প্যারাডক্স তোমাদের এখানে নিয়ে আসিনি। এনিওয়ে, বাট তোমরা এই যে ইলেকট্রন তো বুঝো? জি স্যার। ইলেকট্রন, এটা ইলেকট্রন, এটাকে তুমি কি করে বুঝো? How do you understand that that is an electron? স্যার এটা তো যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখতে হবে, খালি চোখে তো বোঝা সম্ভব না। সবসময় যে পরীক্ষা করতে হবে নট নেসেসারি। এনিওয়ে, যদি তুমি পরীক্ষা করো তাহলে কি পরীক্ষা করবা ইলেকট্রন হওয়ার জন্য? স্যার মাস ইলেকট্রনের বা চার্জ। আচ্ছা, ইলেকট্রনের মাস একটা, আর কি টেস্ট করবা? চার্জ স্যার। আচ্ছা, তার মানে মাস এন্ড চার্জ। তাহলে এই দুটো যদি তুমি টেস্ট করো, তাহলে তুমি বলবা যে এইটা হলো ইলেকট্রন। ইলেকট্রনের মাস কত? 9.1 into 31 kg, right? You agree with that? Electron charge কত? 1.6 into 10 to the power minus 31 kg, right? I'm sorry, minus 19 coulomb. You agree with that? Yes, sir. আচ্ছা, এবার যদি আমরা বলি কোনটা বড় কোনটা ছোট? মাসটা ফিগারে আমি বলছি, ফিগারে মাসটা বেশি ছোট, তাই না? জি স্যার। আর চার্জটা তার থেকে বেশি। আমি শুধু ম্যাগনিটিউডের কথা বলছি, নট টকিং অ্যাবাউট ইউনিট। তাহলে এখন যদি আমরা চার্জ বাই মাস বলি, চার্জ বাই মাস বলি, তাহলে সেটা তো একটা কোয়ান্টিটি, তাই না? জি স্যার। ফরগেট অ্যাবাউট ইউনিট, ফরগেট অ্যাবাউট ইউনিট। তাহলে এই যে কোয়ান্টিটিটা, তাহলে দ্যাট শুড বি ফিক্সড। জি স্যার। তো তার মানে চার্জ বাই মাস রেশিও ইট শুড বি ফিক্সড টু ইউ। হাউএভার, এটা লোকজন এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে যদি নাকি ফার্স্ট ইলেকট্রন ব্যবহার করা হয়, ফার্স্ট ইলেকট্রন মানে কি, যে ইলেকট্রনের স্পিড বেশি, সেই ইলেকট্রনের ক্ষেত্রে এইটা কি হয়, মাস আরো রিডিউস হলে এটা বেড়ে যায়। জি স্যার। বুঝতে পেরেছো এবার? স্যার এখানে আরেকটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার অবজারভারের সাপেক্ষে অবজারভার যখন আমরা চেঞ্জ করে দিব, তখন তো স্যার পুরো ঘটনাটাই উল্টে যাবে, তাই না? যে স্পেসক্রাফটে যে ছিল, যদি তাকে আমরা অবজারভার ধরি, তাহলে তো তখন সে বলবে যে তার ক্ষেত্রে তখন টাইম ডিলেশন হবে। সার্টেনলি। তাইলে স্যার যদি তখন দুইজনকে একসাথে দাঁড় করানো হয়, যে দুইজন তো একই কথাই বলবে, তাহলে আলটিমেটলি কি হবে? শোনো, এই জিনিসগুলো, এই যে তোমাকে বললাম কতগুলো এক্সাম্পল আমি তোমাকে বললাম না, জি স্যার। এই
আর রিলেটিভিটির বিষয়গুলো সোফার আমরা যা আলোচনা করেছি সবগুলো ওয়েল টেস্টেড। এখন কথা হলো যে তুমি যেই জিনিসগুলো বলছো সেই জিনিসগুলো আসলে করা সম্ভব নয়। ক্যান ইউ মেক ইট হ্যাপেন? যেগুলো করা সম্ভব সেগুলো দিয়ে টেস্ট করা হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। তো কথা হলো যে আমরা ট্রু বলি কখন, যদি মনে করো 1 ঠিক হয়, 2 ঠিক হয়, 3 ঠিক হয়, তাহলে 4ও ঠিক। আমরা তো এভাবেই বলি, রাইট? জি স্যার। তো যদি আমার 1 2 3 ঠিক হয় তাহলে 4 নম্বর ঠিক হবে। তো নাথিং রং উইথ দ্যাট। এখন কথা হলো যে তুমি যদি ওভাবে টেস্ট করতে পারতে তাহলে উইল গেট দি সেম রেজাল্ট। বুঝতে পেরেছো কি বলেছি? জি স্যার। ইউ উইল গেট দ্যাট, যদি এটা ঘটে ইউ উইল গেট দ্যাট, এবং এটা অলরেডি ভেরিফাইড, টেস্টেড। তো আমি তো অলরেডি তোমাদেরকে বোঝানোর জন্য কতগুলো এক্সাম্পল আমি দিয়েছি। একটা হলো যখন তোমাদের এই লেন্থ অ্যান্ড টাইম নিয়ে আলোচনা করি তখন আমি তোমাদেরকে এই যে ম্যাজন একটা এক্সাম্পল বলেছি, অ্যান্ড ইট হ্যাজ বিন টেস্টেড অ্যান্ড ভেরিফাইড। এবং এই যে মাসের জন্য তোমার লোকজন এই যে ইলেকট্রনের চার্জ টু মাসের রেশিও অলরেডি পিপল টেস্টেড ইট অ্যান্ড ইটস ট্রু। কি আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি স্যার একটা জিনিস বলতাম স্যার, একটা কনফিউশন বলো আছে বলো। স্যার। আমরা তো স্যার এখনো পর্যন্ত রিলেটিভিটি যেই এই ভেক্টর গুলা নিয়ে কাজ করছি স্যার, ওই ভেক্টর গুলা তো স্যার 1 ডিমেনশনাল ভেক্টর ছিল। এখন যদি স্যার এমন হয় যদি একটা মানে আলোর ফোটনকে যদি স্যার হরাইজন্টালের রেসপেক্টে কোনো একটা অ্যাঙ্গেলে মানে থ্রো করা হয় তাহলে তো স্যার হরাইজন্টাল কম্পোনেন্টও থাকবে, ভার্টিক্যাল কম্পোনেন্টও থাকবে। তাহলে স্যার সেক্ষেত্রে তার যে ভেলোসিটি কম্পোনেন্ট গুলা সেই কম্পোনেন্ট গুলাও কি স্যার লিনিয়ারলি চেঞ্জ হবে? দ্যাট মিন্স ভিএক্স কি স্যার ওই ভি নট ভি ইকুয়াল টু ভি নট রুট ওভার 1 মাইনাস তুমি আবারও মিসলিড করছো। আমি কিন্তু একবারও তোমাদেরকে 1 ডাইমেনশনাল বলিনি। আমি উই আর টকিং অলসো। একটু আগে যে স্যার যে ইয়াটা নিয়ে যে সিস্টেমটা নিয়ে কাজ করলাম সেটা তো স্যার 1 ডিমেনশনালি ছিল, শুধুমাত্র ওয়াই ভার্টিক্যাল। কোথাও 1 ডাইমেনশনাল ছিল না, ভুল করছো। আমি কোনো 1 ডাইমেনশনাল সিস্টেম নিয়ে কাজ করিনি, অলথ্রো আমি 3 ডাইমেনশনাল নিয়েই কাজ করেছি। কিন্তু স্যার ওই ক্ষেত্রে স্যার 2টা ডিমেনশন ফিক্স ছিল স্যার, ওই দুই ক্ষেত্রে স্যার 2টা ডিমেনশন ফিক্স ছিল। আরে বাবা তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। সেটা হলো যে আমরা 3 ডাইমেনশনালি কাজ করেছি, কিন্তু আমরা বুঝার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে, পার্টিকুলারলি ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই ভেলোসিটি ভিটাকে এক্স ডিরেকশন বরাবর কনসিডার করেছিলাম। তুমি বলছো আরবিটারি ডিরেকশনে কনসিডার করতে। আরবিটারি ডিরেকশনে কনসিডার করলেও ইউ উইল গেট দি সেম রেজাল্ট, কিন্তু সেখানে তোমার ক্যালকুলেশনটা কি কমপ্লিকেটেড হবে, ক্যালকুলেশনটা কমপ্লিকেটেড হবে, আর কোনো পরিবর্তন হবে না। স্যার এটা একটা লিনিয়ার সিস্টেম যে স্যার এক্স অক্ষ বরাবর যে চেঞ্জ সেটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যে চেঞ্জ সেটা ওয়াই অক্ষ বরাবর, দুইটাকে লব্ধি করলে স্যার মানে যেটা আমি আরবিটারি হিসেবে চিন্তা করছি সেটা পাবো। হ্যাঁ সেটা পাবা, কিন্তু তুমি এই যেভাবে সহজ কথায় বললা যে আমি লব্ধি করলে পাবো, যখন তুমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে যাবা তখন দেখবা যে এত ইজি ক্যালকুলেশন নাও হতে পারে। ইট মে নট বি সো সিম্পল যে তুমি স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার করে ফেললে আর হয়ে গেল। বিষয়গুলো এরকম সবসময় হয় না। বাট ইউ ক্যান গো ফর ওয়ার্ক, ইউ ক্যান ট্রাই আউট, পিপল অলরেডি হ্যাভ ডান ইট। তো তুমি যদি এটা করো তাহলে ইউ উইল গেট দি সেম রেজাল্ট। আর আমরা একটা করে তোমাদেরকে কোন সিস্টেম কি স্যার? হ্যাঁ স্যার এটাই স্যার কোশ্চেন ছিল স্যার, আমি স্যার এক্সপেরিমেন্টালি করি নাই তো স্যার, মানে জাস্ট আপনাকে তুমি ম্যাথমেটিক্যালি মনে করো অন্য কোনো ম্যাথমেটিক্স তুমি নিয়ে আসতে পারো, নাথিং রং উইথ দ্যাট। তুমি মনে করো ডিরেকশনটা আরবিটারি করে নিতে পারো, এন্ড দেন ইউ ক্যান গো ফর ক্যালকুলেশন। তাছাড়া আমি তোমাদেরকে একটা একটা করে বলেছি, যে একটা ওয়ে বলেছি, তাই না? আমি যে ওয়েটা বলেছি তুমি আরো নানান রকমের ওয়ে চিন্তা করতে পারো, এবং লোকজনও করেছে, লোকজনও ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেছেন। আর মানুষ তো খুব সহজে এগুলো মেনে নিতে চায় না। তো যেহেতু মানতে চায় না, কাজেই ডিফারেন্ট ওয়েতে তারা টেস্ট করেছে, ভেরিফাই করেছে। এন্ড তারপরে আরেকটা জিনিস হলো যে তোমাদের খেয়াল রাখতে হবে যে 1921 সালে যখন আইনস্টাইন নোবেল পুরস্কার পান তখন কিন্তু তিনি এই রিলেটিভিটির জন্য নোবেল পুরস্কার পাননি। তোমাকে একটা বুঝতে হবে কেন, যদিও হি ইজ ওয়েল নোন অর ভেরি ফেমাস ফর হোয়াট, এই রিলেটিভিটির জন্য তিনি সব থেকে বিখ্যাত, কিন্তু তারপরেও তিনি কিন্তু আসলে রিলেটিভিটির জন্য
নোবেল পুরস্কার পাননি। তিনি পার্টিকুলারলি নোবেল পুরস্কার পেয়েছেন কিসের জন্য? ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য। তার মানে কি? তার মানে লোকজন হলো, উনি বিখ্যাত হতে পারেন কিন্তু লোকজন এগুলোতে এত সহজে এগ্রি করেননি। They have taken time, they have made experiment, they tried to make the verification is right, এবং তারপরে এগ্রি করেছেন। আজকে এই শতবর্ষ পরে আমরা তা নিয়ে কথা বলছি। বুঝতে পেরেছেন? আজকে স্যার এই যে ম্যাথটাকে স্যার ম্যাথ কন্ট্রাকশনটা স্যার দেখানোর জন্য স্যার আপনি স্যার উপরে যে ম্যাথ ইনক্রিজমেন্ট স্যার ম্যাথ ইনক্রিজমেন্ট ম্যাথ তো স্যার বাড়বে স্যার করার জন্য স্যার যে দুইটা বলকে স্যার উপরে নিচে নিক্ষেপ করছেন স্যার ওয়াই কম্পোনেন্টে তো স্যার ত্বরণ আছে স্যার, এক্ষেত্রে স্যার অ্যাক্সিলারেশনের একটা ইফেক্ট আসবে না, কিন্তু স্যার আমরা তো বলছি অ্যাক্সিলারেশনের ইফেক্টের জন্য জেনারেল থিওরি কথা আসছে কেন? আমরা তো ত্বরণ বলিনি। ত্বরণ কখন থাকে? স্যার ত্বরণ তো স্যার থাকবে স্যার, যেহেতু ওয়াই কম্পোনেন্টের স্যার কাজকর্ম চলতেছে, এখানে স্যার গ্র্যাভিটি আসবে না, জি তো আসবে স্যার এক্ষেত্রে। তুমি বারবার মিসলিড করছো। এখানে জি আসবে কেন? আমরা ইউনিভার্সালি কনসিডার করছি জি তো তুমি ইফ ইউ মেক দি এক্সপেরিমেন্ট অন আর্থ, ইফ ইউ গো বিয়ন্ড আর্থ, সেখানে তুমি জি কোথায় পাবা? আমরা বলেছি ইলাস্টিক কলিশন। তুমি যদি এরকম জি নিয়ে আসো, এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, তাহলে তো সেটা ইলাস্টিক কলিশনই থাকবে না। সেখানে কি হবে? লস হবে, সেখানে ফ্রিকশন আসবে। We are not talking about those things. এরকম কি কোনো মানে মিডিয়াম তৈরি করা সম্ভব? ইথার তো স্যার এমনিতেও তৈরি করা সম্ভব না, সেটা তো স্যার আগেও দেখলাম আমরা। মানে এরকম কোনো ইউনিফর্ম এনভায়রনমেন্ট, আমার মনে হয় তোমরা স্টাডি করো, আরো কোশ্চেন হয়তো অ্যারাইজ করবে, আমরা নেক্সট ক্লাসে কিছু অ্যাড্রেস করব, এন্ড অ্যাজ উই গো অ্যালং তোমরা কোশ্চেন গুলো অ্যাকোমোডেট করতে থাকো এবং প্রত্যেকদিন কিছু কিছু করে জিজ্ঞেস করবে। আই উইল ট্রাই টু অ্যানসার ইউ। আমার মনে হয় আজকের ক্লাস এখানে শেষ করি। তোমরা যে যেখানে থাকো নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আবারও সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।